স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমরা কথা বলবো সংলাপের ক্ষেত্র কতটা প্রস্তুত এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে বিজ্ঞ 9 জন প্যানেলিস্ট যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা কথা শুনবো, কিন্তু তার আগে চলুন আজকের এই যারা প্যানেলিস্ট আছেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে আছেন মারুফ রসুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি পরিচয়টা বলেন। আমি ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্টের একজন সদস্য। আমি রাজিকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে গোল টেবিলে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক অপু উকিল এমপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ। ওয়েলকাম আলোচনায়। আমি উত্তরবঙ্গের চলনবিলের সন্তান জুনাইদ আহমেদ পলক, এমপি এবং সদস্য বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সংসদ। ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাঁ দিকে আছেন। আমি মাহি বি চৌধুরী, যুগ্ম মহাসচিব বিকল্পধারা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি মুফতি ফাইজুল্লাহ, মহাসচিব ইসলামী ঐক্যজোট, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। জি, আপনাকে গোল টেবিলে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, আপা ওয়েলকাম। সংসদ সদস্য। আমি শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রথমে ইফতেখার ভাই দিকে শুরু করতে চাই। আমরা জানি যে কয়েকদিন আগে আপনারা একটা ফর্মুলা দিয়েছেন যে কিভাবে সামনে নির্বাচনটি হতে পারে এবং তার জন্য সংসদে একটা ঐক্যমত্য কমিটি গঠন করতে হবে। তো আমরা জানি আধুনিক গণতান্ত্রিক কিংবা সরকার একটা সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন, যে কোনো সমস্যা আলাপ করে শেষ করতে হবে। তো এই যে আপনাদের ফর্মুলা, এটা বাস্তবায়ন করবার জন্যও কিন্তু আসলে একটা আলাপ করবার দরকার। যেরকমটি রবীন্দ্রনাথ বলেছেন যে আসলে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো। তো এই সলতে পাকানোর অবস্থা কি আছে কিনা আসলে? আপনার কথার দুইটা উত্তর হতে পারে, মানে প্রশ্নের। হতে পারে যে সরাসরি বলা যায় না, আলাপ করার মতো পরিবেশ নেই। আবার আমি মনে করি যে খুব সহজেই পরিবেশটা সৃষ্টি হতে পারে। পরিবেশ নেই এই কারণে বলি যে আমাদের যে রাজনীতিতে দ্বান্দ্বিক অবস্থা, দুটি বৃহৎ দল এবং তাদের জোট, শুধু দ্বন্দ্ব বললে এখন ভুল হবে, এটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি এবং সেখানে জনজীবন বিপর্যস্ত, মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, মৌলিক অধিকারের জায়গাগুলো চ্যালেঞ্জ, এবং শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, বিনিয়োগ বলুন, সবকিছুই আসলে কিন্তু একটা বড় ধরনের বলবো যে অনিশ্চয়তার মুখোমুখি। এবং এটা যে একেবারে সম্পূর্ণ নতুন তা নয়। আমাদের আগের নির্বাচনগুলোতেও মোটামুটি নির্বাচনের আগে এমন একটা পরিস্থিতি হয় যে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়, কিন্তু আমরা এবারে যেটা দেখছি সেটা অত্যন্ত হয়তোবা মানে তুলনা করা খুব কঠিন, তারপরও খুবই খুবই উদ্বেগজনক। এটা কিন্তু সবাই বোধহয় মেনে নিতে পারবেন। এবং সেই প্রেক্ষিতেই আমরা যেটা মনে করেছি, আপনার প্রশ্নে যদি ফিরে যাই, সেটা হচ্ছে রাজনীতিতে বহুমত থাকবেই। গণতান্ত্রিক রাজনীতিতে সেটা সংসদীয় গণতন্ত্রে আরো বেশি। যে কোনো গণতান্ত্রিক কাঠামোতে কিন্তু সংসদীয় গণতন্ত্রে অবশ্যই বহুমত থাকবে। বহুমত যদি না থাকতো তাহলে সেটা গণতন্ত্র হতো না, একদলীয় সরকার হতো। বহুমত থাকা সত্ত্বেও গণতন্ত্রে আলোচনার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে সমাধানে পৌঁছাটা হচ্ছে মূল জিনিস। এবং সেইটাকে যখন নির্বাচনকে কেন্দ্র করে হয়, নির্বাচনের ফলাফলটা কি হবে, অর্থাৎ কে ক্ষমতায় যাবেন বা কে বিরোধী দলে থাকবেন, বা কেউ ক্ষমতায় থাকবেন কিনা অব্যাহতভাবে, বা কেউ ক্ষমতায় যাবেন কিনা, এই সিদ্ধান্তটা কিন্তু জনগণের ভোটের উপরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এখন, আপাত দৃষ্টিতে মনে হবে যে আসলে পূর্ব নির্ধারিত ফল নিশ্চিত করে উভয় পক্ষ হয় ক্ষমতায় থাকতে চাচ্ছেন অথবা ক্ষমতায় যেতে যাচ্ছেন। যে কারণে কিন্তু এই দ্বান্দ্বিক পরিস্থিতি। এখন এইটা থেকে সরে আসার জন্য অন্য কোনো বিকল্প নাই আমাদের দৃষ্টিতে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে জনগণের একটা বিরাট অংশই এটা মনে করবে যে আসলে গণতন্ত্রের বিকল্প, গণতন্ত্র এছাড়া অন্য কোনো উপায় নেই, এবং সেটিকে আলোচনার মাধ্যমে সুরাহা করা দরকার। তার জন্য আমরা অনেক সময় শুনেছি, আমি আর কয়েকটা সেকেন্ডে বলি, অনেক সময় শুনেছি উভয় পক্ষ থেকে হ্যাঁ আলোচনার প্রয়োজন আছে, সংসদে আসলে আলোচনা হতে পারে, অন্য পক্ষ থেকে পরোক্ষভাবে আলোচনার কথা বলা হয়, কিন্তু মুখোমুখি বা সামনাসামনি না, বিপরীতমুখী হয়ে সেই আলোচনার কথাটা বলা হচ্ছে। সেই কারণে যেটা অত্যন্ত অপরিহার্য সেটা হচ্ছে আলোচনার পরিবেশ সৃষ্টি করা, এবং আপনি যেটা বললেন যে তো প্রস্তুত করা, আলোচনার জন্য প্রস্তুত করার জন্য আমরা যে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সেটা হচ্ছে যে সম্ভাব্য নির্বাচনী কাঠামো এবং প্রক্রিয়া সম্পর্কে বেশ কিছু বিকল্প উপাদান আমরা উপস্থাপন করেছি টেবিলে বিবেচনার জন্য। যে উপাদানগুলো বিবেচনায় নিলে উভয় পক্ষ যদি এক রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে আলোচনা শুরু হতে পারে, এবং আলোচনা শুরু করে একটা প্রক্রিয়ার মাধ্যমে, আপনি যেটা বলেন একটু উল্লেখ করেছেন যে সংসদীয় ঐকমত্য কমিটি, সে কাজটা শুরু করলে আমরা মনে করি যে আসলেই সমাধানের দিকে, আলোচনার দিকে, কনস্ট্রাকটিভলি পজিটিভলি আলোচনার দিকে যাওয়া সম্ভব। আপনার কাছে আলোচনায় আসবো। এই পর্যায়ে আমি একটু মাহিবি চৌধুরীর কাছে যাব। আমরা জানি যে গণতন্ত্র একটি হচ্ছে সরকার পদ্ধতি, আর একটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে একটা মূল্যবোধ কিংবা ভ্যালুস। সেই মূল্যবোধ মানে হচ্ছে আসলে পরের মতকে শ্রদ্ধা করা,
অন্যের মতকে সম্মান করা। কিন্তু আমরা দুটি প্রধান দলের মধ্যে যে পরিমাণ পারস্পরিক অশ্রদ্ধা দেখি, যে পরিমাণ অসহিষ্ণুতা দেখি, এবং প্রধান দুই নেত্রী আমরা দেখি দীর্ঘদিন তাদের মধ্যে বাক্যালাপের পর্যন্ত জায়গাটি নেই। এইরকম একটা জায়গায় সংলাপ নিয়ে আজকের যে কথা বলছি, এটা আদৌ কোনো ভিত্তি পাবে কিনা? এই পরিবেশটা আসলে আছে কিনা আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই খুব সংক্ষেপে। এক নম্বর, আমরা যখন গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি দেখি, অনেক ধরনের মত দেখি, এখানে এক নম্বর জিনিসটা হচ্ছে গিয়ে একটি দেশে অনেক ধরনের রাজনৈতিক দল থাকবে এবং দুটো জায়গায় তাদের পার্থক্য থাকবেই। এক নম্বর, আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকবে, আদর্শগত পার্থক্য থাকবে, এবং আপনার আদর্শগত পার্থক্যটা কিন্তু বিশ্বাসের জায়গা থেকে আসে, এবং বিশ্বাসের জায়গায় কিন্তু কখনো বিতর্ক চলে না। এখন কেউ বলে যে আমি মুসলমান, আরেকজন বললো আমি হিন্দু, এখানে কিন্তু বিশ্বাসের ব্যাপার, এখানে কখনো বিতর্ক চলে না। ঠিক আদর্শের জায়গাতেও আসলে বিতর্ক করাটা আসলে কোনো মানে নেই, কারণ আদর্শ একটা বিশ্বাসের ব্যাপার। এবং এখানে আদর্শগত পার্থক্যটা আসলে কোথায় আমরা যদি যাই তাহলে দেখবো যে গত 20-22 বছর ধরে 90-এর পর থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে যে গণতন্ত্রের চর্চা হয়েছে, সেখানে আদর্শের চর্চা রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই বললেই চলে। একটি আপনার হয় বইয়ে, পুস্তকে, গঠনতন্ত্রে, বক্তৃতায় হয়তোবা আদর্শের একটা জায়গা রয়েছে, কিন্তু আসলে আদর্শের চর্চা না থাকায় আদর্শগত ডিবেটটা এখানে খুব কম হয় এবং শ্রদ্ধাবোধটুকু সেখানে কমে গেছে। দ্বিতীয় যে জায়গাটা, রাজনীতি একটি আধুনিক বিশ্বে, যে কোনো আপনি আধুনিক সমাজে তাকিয়ে দেখবেন যে আধুনিক বিশ্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান পার্থক্য থাকে বেসড অন প্রোগ্রামস, কর্মসূচি ভিত্তিক পার্থক্য থাকে। বাংলাদেশের প্রধান দুটি দলের রাজনৈতিক কর্মসূচি ভিত্তিক পার্থক্য নেই বললেই চলে। আজকে পার্থক্যটা তাহলে কোথায়? অতএব আপনি আদর্শের চর্চা নেই, কর্মসূচি ভিত্তিক কোনো পার্থক্য নেই, রাজনীতিটা হয়ে গেছে পুরোপুরিভাবে ক্ষমতা কেন্দ্রিক, কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় অথবা কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, এক নম্বর। দুই নম্বর, পেশি শক্তি প্রদর্শনের যে রাজনীতি, যে শক্তি প্রদর্শন করতে হবে, রাজপথে আমার সমস্ত সমস্যার সমাধান করবে, রাজপথে সমস্ত কিছুর উত্তর পেতে হবে, সমস্ত কিছুর জবাব পেতে হবে। একটি দেশ যে স্বাধীন হয়ে 40টা বছর পার হয়ে গেল, এর মধ্যে যে 2-3টা প্রজন্ম পার হয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতির ধারা এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। ওই যে 66-র আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হলো, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, তারপর মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, তারপর যে দেশটা স্বাধীন হলো, কিন্তু পরাধীন দেশে যে রাজনীতির ধরনটা ছিল, যেই রাজপথের আন্দোলন ছিল, যেই স্লোগানের কালচার ছিল, সেই স্লোগানের কালচার, সেই সহিংস রাজনীতি থেকে কালচারালি আমরা কখনো বেরিয়ে আসতে পারলাম না। পুরো রাজনীতি হয়ে গেল ক্ষমতা কেন্দ্রিক, পেশি শক্তি প্রদর্শন। এখানে আসলে এই কারণে বাংলাদেশে দেখেন, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে একসাথে টেলিভিশন 20টা টেলিভিশন চ্যানেলে প্রতিদিন যদি 3টা করে টকশো হয়, এই যে 60টা টকশো হচ্ছে প্রতিদিন এবং মানুষ দেখছে, কারণ কি? কারণ এই দুটো দলকে, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংসদে যেখানে দেখার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি না, বাট মানুষ তাদেরকে একত্রে বসা দেখতে চায়, তাদের বিতর্ক শুনতে চায়। এই জন্য এই টকশোগুলো কিন্তু আমাদের দেশে এত বেশি পপুলার হয়ে উঠেছে। এই সমস্ত কারণে আমাকে যদি আপনি বলেন যে আসলে সংলাপের সুযোগ আছে কিনা, সুযোগ সবসময় আছে, আমি ইফতেখার ভাইয়ের সাথে একমত, সুযোগ সবসময় আছে, কিন্তু এই সংলাপের সুযোগে রাজনৈতিক দলগুলো যেতে চায় না। রাজনৈতিক দলগুলোর জন্য গত 20 বছর দেখা গেছে পেশি শক্তি প্রদর্শনে যারা বেশি সফল হয় তারাই বারবার ঘুরে ফিরে ক্ষমতায় আসে। জনগণ তাদেরকেই শক্তিশালী মনে করে, জনগণ তাদেরকেই মনে করে দেশ শাসনের অধিকার রয়েছে, যারা পল্টন ময়দানে 24 ঘন্টার নোটিশে 5 লক্ষ লোক জমায়েত করতে পারে। জনগণ আজকে থেকে 3 মাস আগেও হেফাজতে ইসলাম বলে কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করিনি। আজকে হেফাজতে ইসলাম একটি শক্তি, কারণ লক্ষ লক্ষ লোক, 5 লক্ষ লোক, 6 লক্ষ লোক, 10 লক্ষ লোক হরতাল অবরোধের মধ্যেও সেখানে জড়ো হয়েছে, রাজপথে জড়ো হয়েছে। রাজপথে শক্তি প্রদর্শনী যদি ক্ষমতায় যাওয়ার প্রধান উপায় হয় বা জনগণকে কনভিন্স করার একমাত্র পন্থা হয়, তাহলে সংলাপ, ডায়ালগ কখনোই বাংলাদেশে। জি, এই পর্যায়ে আপনার কাছে আবারও আসবো, কিন্তু প্রিয় দর্শক, এই পর্যায়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন আমরা তৈরি করেছি, সেই প্রতিবেদনে দেখে নিয়ে আমরা আলোচনায় ফিরে আসবো। মহাজোট সরকারের সময়কালে দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এত বেশি অস্থির হয়ে গেছে যে 14 দলীয় জোট সরকার এবং 18 দলের বিরোধী দল সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। দুপক্ষের এমন অবস্থানের মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আবির্ভাব হয়েছে কয়েকটি ইসলামী সংগঠনের আন্দোলন।
সেই খায়ের ক্ষত আরো বেড়ে গেছে গণজাগরণ মঞ্চ এবং বেশ কিছু প্রগতিশীল সংগঠনের হরতাল আর অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির কারণে। এসব রাজনৈতিক দল এবং সংগঠনের পরস্পর বিরোধিতায় সৃষ্ট সহিংসতার কালো থাবা গ্রাস করে নিচ্ছে একের পর এক তাজা প্রাণ। পুরে অঙ্গার হচ্ছে দেশের কোটি কোটি টাকার সম্পদ। ভেঙে চুরমার করা হচ্ছে তিল তিল করে গড়ে তোলা সাধারণ মানুষের সম্পদ। আর এসব প্রতিহিংসার রাজনীতি প্রতিরোধ করতে গিয়ে জীবন বিপন্ন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অসহায়ত্ব দেখে 2006 সালের 28 অক্টোবরের মতো পরিস্থিতি যে হবে না সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এই অবস্থায় এখনই সময় এদেশের রাজনীতিবিদদের সংলাপের। তাদের এই আলোচনার সফলতা আর ব্যর্থতার উপর নির্ভর করছে এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে নাকি ভয়াবহ সংঘাত আর সংঘর্ষের জন্য এই জাতিকে অপেক্ষা করতে হবে, এমন প্রশ্ন এদেশের প্রতিটি বিবেকবান মানুষের। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। একজন দর্শক আছেন আমাদের ফোনে, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, কে আছেন ফোনে? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আব্দুল গাফফার, আমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বলছি। বলুন। জি, আমার প্রশ্নটা ছিল যে ইয়াংস্টার রাজপথে নামার পরে তাদের মোল্লার রায়ের পুনর্বিবেচনা করা হয়েছে, তাহলে কি আমরা এই সংলাপের জন্য কি ইয়াংস্টার আবার রাজপথে নামতে হবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। যে সংলাপের জন্য আবার রাজপথে নামতে হবে কিনা, যে আমরা আসলে শান্তি চাই তার জন্য আসলে অস্ত্র ধরতে হবে কিনা, এই আলোচনা আমরা যাব। আমি একটু, আমার সঙ্গে আছেন শামীম রেজা, যিনি পলিটিক্যাল কমিউনিকেশন বা রাজনৈতিক যোগাযোগ নিয়ে কাজ করেন। আমরা দেখতে পাচ্ছি দু দলের মধ্যে সংলাপ হচ্ছে। সংলাপটা কিসের? অস্ত্রের ভাষায়, হানাহানির ভাষায়, পারস্পরিক দোষারোপের ভাষায় হচ্ছে। তো এইরকম একটা নেতিবাচক জায়গা থেকে একটা ইতিবাচক কিংবা কার্যকর সংলাপ আদৌ সম্ভব কিনা, যদি একটু মাইক্রোফোন নিয়ে বলেন প্লিজ। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে আমি মাহি ভাইয়ের ওই কথা থেকে একটু ফিরে আসি। তার আগে দুজনের কথার সাথে আমি একমত যে আলোচনার পরিবেশ আছে। এটা খুব আপেক্ষিক একটা কথা যে আলোচনার পরিবেশ নাই। কখনোই আলোচনার পরিবেশ থাকে না, আবার সবসময় আলোচনার পরিবেশ থাকে। পুরো ব্যাপারটা নির্ভর করে যে আমি আলোচনা করতে চাই কিনা এবং আলোচনা করবার দরকার আছে কিনা। তো আমি যে জায়গা থেকে শুরু করতে, সেটা মাহি ভাই যেটা বলছেন যে জনগণ সমত যারা মাসল পাওয়ার শো করতে পারেন, ক্ষমতা দেখাতে পারেন, তাদের দিকে ভোট দেন। আমি একটু ভিন্ন মত পোষণ করছি, এটা না। প্রথমত জনগণ বোকা না, দ্বিতীয়ত জনগণ অত্যন্ত সক্রিয়, কিন্তু তারপরে কেন এদেরকে ভোট দেন সেটা একটা ভিন্ন প্রশ্নের ব্যাপার। এমন হতে পারে যে তিনি বাধ্য হন, তার সামনে কোনো অপশন থাকে না, অথবা এমন হতে পারে তিনি ভোটদানে বিরত থাকেন, অথবা তাকে হুমকি দেওয়া হয়, কিংবা এমন একটা পরিবেশে হন যে ভাই দুই দল আছে, আমাকে যে কোনো একটাতে ভোট দিতে হবে, আমাকে তো কাউকে একটা আনতে হবে। কিন্তু আমরা স্পষ্টভাবে মনে করি যে এইটাই আধুনিক রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে একটা বড় ব্যর্থতা, যে জনগণ কি মনে করে এটা সে কোনোদিন জানে না। এবং জনগণ যে বোকা না, জনগণ যে সক্রিয়, তার যে বিচার বিবেচনা আছে এবং সে যে সংলাপ চায়, সে যে আলোচনা চায়, সে যে সমঝোতা চায়, এটা যে রাজনৈতিক দল বুঝতে পারবে সে রাজনৈতিক দলই টিকে থাকবে ভবিষ্যতে। এখন ভবিষ্যতেরটা বাদ দিয়ে বর্তমানেরটা যদি চিন্তা করি, সংলাপের তাগিদ আপনি কেন বোধ করেন না? সংলাপের তাগিদ আপনি এই কারণে বোধ করেন না যে জনগণ কি ভাবে এটাকে আপনি কখনো গুরুত্ব দেন না। এখন যে কথা রোয়েত ভাই বলছিলেন যে রাজনৈতিক যোগাযোগের বিষয়টাই হচ্ছে যে আমি যেটা ভাবি সেটা তার পর্যন্ত পৌঁছায়। এখন আপনার তৃণমূল কি ভাবে সেটা আপনার রাজনৈতিক দলের কেন্দ্র পর্যন্তই পৌঁছায় না। আপনি জানেন যে গত বছর নির্বাচন আগে বড় একটা ইস্যু ছিল এগুলো, যে তাদের দলের এই কনভেনশনগুলো অনুষ্ঠিত হয় কিনা, নিয়মিত সভাগুলো অনুষ্ঠিত হয় কিনা। তার মানে তৃণমূলের লোকও যে ওই দলেরও যে তৃণমূল কর্মী সংলাপ চাই, সেই বিষয়টা এমন হতে পারে যে কেন্দ্রে এসে গুরুত্ব পাচ্ছে না। কেন্দ্রের নেতা মনে করছেন যে সংলাপের প্রয়োজন নেই। ঠিক আছে, আমি মোটামুটি টেলিভিশন তো এখন আছে, এটা বলে দিলেই হবে। আপনি খেয়াল করুন, সংলাপের যত আলোচনা আমরা গণমাধ্যমে শুনি,
তার কিন্তু একাংশ আমরা তাদের ক্ষেত্রে দেখি না মুভ করতে, যে না কেউ একটা মিষ্টির প্যাকেট নিয়ে গেছে প্রতিপক্ষের বাড়িতে, যে আসেন আমরা সংলাপের জন্য আহ্বান করতে আসছি। আমরা কিন্তু এরকম দেখিনি যে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনের পর দিন বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়ি থেকে বলা হচ্ছে সংলাপের জন্য আমরা চিঠি নিয়ে আসছি। কিন্তু একই রকম বিএনপির দিক থেকে আমরা দেখিনি যে আমরা একাধিকবার চেষ্টা করেছি। আমরা যেটুকু পাচ্ছি গণমাধ্যমে প্রতিটা অনুষ্ঠানের পরে কিছু একটা বাণী দিতে হয়, বিবৃতি দিতে হয়। তো যে কথা বলছিলেন যে আপনার যদি ওই পর্যায়টা চালু না থাকে, যে জনগণ সংলাপ চাই কিনা সেটা আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা, আপনার নিজের দলের মধ্যে সংলাপের তাগিদ আছে কিনা সেটা আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা, তাহলে তো আপনার পরিবেশ কখনোই আপনি তৈরি করতে পারবেন। জি, আমরা আবারও আপনার কাছে আসবো। আমি একটু যাব, আমাদের আছেন জুনায়েদ আহমেদ পলক। এই যে বিরোধী দলের এতজন নেতা কর্মীকে জেলখানায় রেখে সংলাপ করতে যাওয়ার ইচ্ছা, এইটা আসলে কতটুকু বাস্তবসম্মত? কার সঙ্গে আলাপ হবে? জি, ধন্যবাদ। আসলে বিরোধী দলের এতগুলো নেতাকে জেলে রেখে সংলাপটা কার সাথে হবে এটা কিন্তু প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আসলে বিরোধী দলের সাথে সরকারি দলের কোনো সংলাপ হবে কিনা। তো বিরোধী দল তো সংলাপের সব সময় জেলখানায়, কারাগারে। আমি বলছি যে সংলাপে এখানে কারাগারে বসবে কিনা? আজকেও কিন্তু বিরোধী দলের একজন নেতা জামিন পেয়েছেন এবং সেখানে কিন্তু আরো অন্যান্য নেতাদের জামিনের ব্যাপারেও কিন্তু শুনানি চলছে এবং বিরোধী দলের অন্যতম একজন জোটের প্রধান শফিউল আলম প্রধান, উনি জামিন পেয়েছেন এবং বাকি জনেরও আইনের প্রক্রিয়া আছে। এখন বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের রাজনৈতিক যে সদিচ্ছা এইটা যদি থাকে তাহলে আপনি দেখবেন যে এগুলো জামিন প্রক্রিয়া কিংবা ধরুন যে আলোচনা সংলাপটা কোথায় হবে, স্থানটা কোথায়, সংলাপে বসবে কারা, কারা প্রতিনিধিত্ব করবে, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে আজকে শামীম ভাই যেটা বলেছে যে আমরা সংলাপ চাচ্ছি কিনা সেটা দলের অভ্যন্তর থেকে আমরা তাগিদটা অনুভব করছি কিনা, কিংবা আমাদের দেশের জনগণের যে তাগিদটা সেটা বিরোধী দল এবং সরকারি দল সেটা অনুভব করছে কিনা। যখন আমরা বিরোধী দল এবং সরকারি দল আমরা জনমতটাকে আমরা বুঝবো, তখন অবশ্যই সংলাপের একটা রাস্তা তৈরি হবে, বের হবে। এটা আজকে যদিও ইফতেখার স্যার বলেছেন এবং ওনারা একটা প্রস্তাবও দিয়েছেন, আমি জানি না যে হঠাৎ করে টিআইবির অন্য সব কার্যক্রম বাদ দিয়ে, মানে যেরকম আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে একবার রুলও জারি হলো যে প্রধান বিরোধী দলের নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সংলাপে বসা প্রয়োজন, আবার একইভাবে টিআইবিও একটা মানে সংলাপের জন্য একটা প্রস্তাবনা ওনারা দিলেন। তো অবশ্যই এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে আসলে কোন কোন বিষয়ে সাধুবাদ জানাইনি। ফর্মুলাটাই টিআইবির মুখ দিয়ে বলানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এত ফর্মুলা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। যে আমি এটাই বলতে চাই যে দেখেন আপনার সদস্যপদ থাকবে কিনা সেটা হিসাব করতে হবে। না, আমরা বলতে চাচ্ছি যে প্লিজ ইফতেখার ভাই যদি বলেন, এটা আপনাকে হেল্প করি। এটা সেটা হচ্ছে সেটা স্যার আপনি কিছু মনে করবেন না, না আমি আসলে আপনাকে হেল্প করছি। আমাদের সম্পর্কে যেটা বলেন সেটা না, আমি সরকার দলের প্রতিক্রিয়া সম্পর্কে বলছি। আমাদের একটু মনে রাখতে হবে, আমরা যেদিন প্রকাশ করলাম সেদিন কিন্তু আওয়ামী লীগের একাধিক শীর্ষ পর্যায়ের নেতা কিন্তু এটাকে বলেছেন যে এটার মধ্যে ইতিবাচক উপাদান রয়েছে এবং যদি বিরোধী দল সংসদে আসে তাহলে আলোচনা করা যাবে। একই ধরনের প্রতিক্রিয়া বিরোধী দল থেকেও কিন্তু প্রাথমিকভাবে এসেছিল। পরবর্তীতে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন জটিলতা সৃষ্টি করতে পারে, তারপরে ওই একই ব্যক্তি কিন্তু আবার বলেছেন যে এটা বিএনপির মুখপাত্র আমরা হয়ে গেছি। এখানে সম্পূর্ণ অন্য বিষয়। মুখপাত্র বিষয়টা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে টিআইবি কিছু কিছু ব্যাপারে চরমভাবে প্রতিক্রিয়াশীল এবং তারা প্রতিক্রিয়া দেখায় এবং সেটার জন্য বিভিন্ন ধরনের গবেষণালব্ধ তথ্য এবং বিভিন্ন ধরনের ফর্মুলা ওনারা দিয়ে থাকেন। কিন্তু আবার সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যখন হেফাজতে ইসলাম 13 দফা দাবি দেয় সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়া আমরা নিশ্চুপ দেখি, অথবা যখন সামরিক শাসন যখন 18 মাস এদেশে গণতন্ত্রকে মানে গতিরোধ করে দেয়, স্তব্ধ করে দেয়, সেই সময় কিন্তু আমরা তাদের পক্ষ থেকে সেই ধরনের কোনো প্রতিক্রিয়া পাই না। আমরা চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে টিআইবির মতো একটা অরাজনৈতিক সংগঠন, তারা এদেশের রাজনৈতিক গণতন্ত্রকে সুসংগত করার জন্য তাদের প্রত্যেকটি বিষয়ে তাদের মতামত থাকা দরকার। সরকারের সমালোচনা, বিরোধী দলের সমালোচনা এবং প্রত্যেকটি রাজনৈতিক ইস্যুতে সকল দলের সকল মতের এবং সকল সরকারের সমালোচনা তারা করতে পারে। কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি গণতন্ত্রকে মানে বাধাগ্রস্ত করার জন্য কোনো ফর্মুলা দেওয়া হয় তাহলে অবশ্যই রাজনৈতিকভাবে সেটার বিরুদ্ধে আমাদের মত প্রকাশের অধিকারটা রয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই যে এখানে মাহি ভাই বলেছেন যে গণতন্ত্র আদর্শের চর্চা কর্মসূচি ভিত্তিক যে রাজনীতি, আজকে ভোটের রাজনীতি কি কর্মসূচি ভিত্তিক রাজনীতি না? এর মধ্য দিয়ে তো আমরা প্রমাণ পেয়েছি, কারণ বিএনপি এবং বিরোধী দলের যে ইশতেহার, তাদের রাজনীতিতে নির্বাচনের আগে তাদের যে বক্তব্য এবং তার মধ্য দিয়ে তো তাদের কর্মসূচি প্রমাণ পেয়েছে এবং প্রকাশ পেয়েছে। এবং বর্তমানে আমরা তো লক্ষ্য করছি যে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার অথবা আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ এবং তাদের ভবিষ্যৎ যে কর্মসূচি আমরা কিন্তু আমাদের বক্তব্য এবং অবস্থানের মধ্যে দিয়ে পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আজকে যে সকল রাজনৈতিক দাবি বিরোধী দলের পক্ষ থেকে তোলা হচ্ছে, যেরকম তারা যে 13 দফা দাবিকে সমর্থন করেছেন, আমরা বলেছি যে না, আমরা প্রগতিশীল সমাজ চাই, আমরা উদার
উদারনৈতিক, আমরা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা এটা বিরোধিতা করেছি। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পেলাম যে প্রধান বিরোধী দল তারা এই 13 দফাকে সমর্থন করে তারা বাংলাদেশের উদার সমাজতান্ত্রিক ব্যবস্থাকে তারা পিছনের দিকে নিয়ে যেতে চায়। আপনি আজকে এটার উত্তরটা কি দিবেন? আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল একটা ঘটনা কিংবা একটা পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে তাদের যার যার অবস্থান তুলে ধরেন, এর মধ্য দিয়ে তাদের কর্মসূচি, তাদের অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি তাদের তুলে জি, ধরা। আমরা আবার আমি আপনার শুধু কাছে সংলাপের আসবো। বিষয়ে একটা কথা বলতে চাই, Please. সেটা হচ্ছে যে আজকে ইফতেখার স্যার বা মাহি ভাই যেটা বলেছেন যে সংলাপ, শান্তিময় অবস্থা দেশের সকল মানুষই চায়, কিন্তু এর জন্য কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলিকে বারবার চরিত্র হরণ করে কিংবা রাজনৈতিক নেতাদেরকে সবসময় দোষারোপ করে